দেবাশিস, ওই দেবাশিস, বাড়ি আছিস রে? বের হ, কথা আছে। ইনি হলেন রাঘবচন্দ্র, এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি এবং প্রভাবশালী ব্যক্তি। সে একটু জিদি টাইপের। আরে বাবু যে, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমারে খবর দিলে আমিই তো চইলা যাইতাম আপনার বাড়িতে। খামাখা খামাখা কষ্ট কইরা আমার বাড়িতে আইছেন। তা বাবু, কি দরকারাইতে আসলেন? কি সহযোগিতা করতে পারি আপনার? দয়া করে একটু বলবেন বাবু। হারে, এত প্যান প্যান করতেছিস কেন? কাজ না থাকলে কি তোর কাছে এমনি এমনি আসি? কাজ আছে বইলেই তো আসছি। শোন, রাত 12টার পরে আমার বাড়ি চলে আসিস, কাজ আছে, জরুরি কাজ। দেবাশিসকে কাজের কথা বলে রাঘবচন্দ্র তার বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু সেই রাতে কী ধরনের কাজ কোনো কথাই বলে না, কারণ সে প্রভাবশালী। সে যেরকম বলবে সেরকমই তার শুনতে হবে। তাই সে কথা বলে এসে পড়ে। এই গ্রামের যত চাষাবাদি জমি আছে সব তাদের। তবে তার অতিরিক্ত নেশা করার কারণে মাথায় একটু সমস্যাও হয়ে যায়। হ্যাঁ, আমাকে বলে নেশাখোর? আমি নাকি সব ধরনের নেশা করি, এবার বুঝ। দেবাশিসও তার কথা মতো রাত 12টার পরে রওনা করে। কী কাজ তার জানা নাই, তারপরও মালিক বলেছে বলে যেতে হয়। এই এলাকায় থাকতে হলে যে রাঘবচন্দ্রর কথা শুনতে হবে। তার দেয়া জমিতে চাষ করেই এদের জীবন বাঁচে। আরে হারামজাদা, তাড়াতাড়ি আয়, তোর আসার মাত্র সময় হয়েছে। সেই কখন থেকে আমি অপেক্ষা করতেছি। তোকে আসতে বললাম সেই 12টার পরে, এখন বাজাই দিলি রাত 1টা। এতক্ষণ কি করছিস? আমার কথা কি তোর কানে যায় নাই যে আমি 12টার সময় বলছিলাম আসতে? যাক, ওই লাশটা তোল। বাবু, লাশ? এই লাশ আমি তুলতে পারবো না। এই লাশ কিসের লাশ আমাকে বলেন, নয়তো আমি নিতে পারবো না। বাবা রে বাবা, আপনি আসলে এতদিন নেশা করতেন জানতাম, এখন আবার খুনও করেন নাকি? এই লাশ কিসের লাশ আমাকে বলেন, নয়তো আমি এই লাশ নিতে পারবো না। কিসের লাশ শুনবি? তাইলে শোন। ও গিন্নি, গিন্নি, কই গেলে? এই তাড়াতাড়ি আসো, আমাকে 1 কাপ চা দাও দেখি। সারাদিন কই থাকে বুঝি না। কই গেলে? তাড়াতাড়ি আসো, 1 কাপ চা দাও। এদের কাজকর্ম দেখলে মাথা সব নষ্ট হয়ে যায়। সব অকর্মার ঢেকি, কোনো কাজেরই না। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করতাছি কি আর সাধে? সেই কখন থেকে ডাকতেছি 1 কাপ চায়ের জন্য, কোনো খোঁজ খবরই নাই। দ্রুত 1 কাপ চা দাও, চা খাবো। আর চা দেওয়ার পরে আমার কিছু কাপড় ধোয়া লাগবে, সেই কাপড়গুলো একটু ধুয়ে দিও, কেমন? আমি কিছু করতে পারবো না। চাও নিজে নিয়ে খান, কাপড় চাপড়ও নিজে ধোন। আমি কোনো নেশাখোরের কাজ করে দিতে পারবো না। কোনো নেশাখোরের সংসারের কোনো কাজে আমি নেই। নিজের কাজ নিজে করে খান, ঠিক আছে? যত সব নেশাখোরের সংসারে এসে পড়েছি আমি। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। এই আমার পিস্তলটা কই রে? বেশি কথা বলিস, মর তাহলে এইবার। যত সব ফালতু। দেবাশিসকে এই ঘটনা বলার পরে তার বউয়ের লাশ নিয়ে এক কবরস্থানে চলে যায়। শোন দেবাশিস, এই জায়গায় তাহলে কবর দেই। আর ওই যে পাশের জঙ্গলে মাটি খোঁড়ার জন্য একটা কোদাল রেখে এসেছি, ওটা নিয়ে আস, এখানেই ওর দাফন দিব। আর চারিদিকে খেয়াল রাখিস যেন কেউ না দেখে। দেখলে তো আমার জেলের ভাত খাওয়া লাগবে, আর তোরও খাওয়া লাগবে, সাবধান। বাবু, এটা আপনি কি করলেন? এই ম্যাডাম তো খুব ভালো লোক ছিল, তার কেন মারলেন? এত জিদ কইরা কিভাবে কি করলেন বুঝতেছি না। না জানি কপালে জেলের ভাতই আছে, আপনারও থাকতে পারে, বলা যায় না। যাই তাই, কোদালটা নিয়ে আসি। দেবাশিস, তাহলে তো দাফন দা হয়েই গেল। এখন আমি আমার বাড়ির দিকে যাই, তুই তোর বাড়ির দিকে চলে যাস। কেউ যে এই ব্যাপার না জানে, সাবধান। আর এই ব্যাপার গোপন রাখবি, কোনোদিন কারো কাছে বলবি না। তুই আর আমিই জানি, এর বেশি কেউ জানলে কিন্তু তোর খবর আছে, বুঝছিস?
না বাবু, কেউ জানবে না। জানালে তো আমিও ফেঁসে যাব। আর আমি হচ্ছে আপনার গোলাম। আপনার কথা তো গোপন রাখতেই হবে, নয়তো যে আমি শেষ। লাশ দাফন দেওয়ার পরে এই বলে দেবাশিসের বাড়ির দিকে আর রাঘবচন্দ্র তার বাড়ির দিকে চলে যায়। গত পর্বে আপনারা তো দেখেছেন রাঘবচন্দ্র কীভাবে তার বউকে হত্যা করল। তারই দ্বিতীয় পর্ব এটা। রাঘবচন্দ্র তো জানেন এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী ব্যক্তি, যে কিনা এখন বউকে মারার পরে পুরোটাই হতাশ। তার দিন কাটে অনেক হতাশায়। বড় ধরনের এই গ্রামে অট্টালিকা বাড়ি, তারপরও যেন মনে শান্তি নেই। রাঘবচন্দ্র যেখানে যান না কেন সেখানেই যেন বউয়ের চেহারা ভেসে ওঠে। বউকে খুন করার পর তার জীবন এমন এলোমেলো হয়ে যায় যে বিছানায় ঘুমাতে আসলে পায়ের জুতোটুকুও খুলতে তার মনে থাকে না। সেই একই অবস্থায় ঘুমিয়ে যায় বিছানায়। সেদিন রাতে রাঘবচন্দ্র বার থেকে মদ খেয়ে বাড়ির দিকে রওনা করে। কী কাজ করে, কোথায় যাচ্ছে, মাথায় কিছুই সেন্স নেই। কারণ এমনভাবে মদ খেয়েছে, এত মদ খেয়েছে যে তার মাথায় কোনো কাজ করছে না। ওই বউ, বউ, দরজা খোলো, দরজা খোলো। দরজা না খুললে কিন্তু দরজা লাথি মেরে ভেঙে ফেলবো। কি খবর? এখনো কেউ দরজা খুলছে না? আমি কিন্তু রেগে গেলে সবাইকে মেরে ফেলবো। এই এলাকার কাউকে রাখবো না। এই দরজা খুলছিস না কেন? এই দরজা খোল। রাঘবচন্দ্র অন্যের বাড়ি গিয়ে মাথা লয়ে এই বাজে বকাবকি করে তারপর কিছুক্ষণ পর বুঝতে পারে যে আমি হয়তো অন্য বাড়ির সামনে চলে এসেছি। পরদিন সকালে সে একটি গাছের নিচে ঘুমিয়ে থাকে। এলাকার মানুষ সবাই দেখে তো বাকরুদ্ধ। এই এলাকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি এরকম গাছের নিচে শুয়ে আছে। তারপরে এলাকার মানুষ দেখে রাঘব রয়ের কাছের মানুষ দেবাশিসকে খবর দেয়। দেবাশিস এসে দেখে গাছের নিচে সে শুয়ে আছে। ও বাবু, বাবু ওঠেন। আপনি গাছের নিচে শুয়ে আছেন, মানুষজন সব গেল। এলাকার মানুষ সবাই দেখে বলা বলি করতেছে, হাটে ঘাটে বাজারে সব জায়গায় আপনার কথা। উঠেন। রাঘবচন্দ্র দেবাশিসের কথা শুনে ঘুম থেকে উঠে যায়। তারপর সে বুঝতে পারে যে মদ খেয়ে মাতালয়ে এই জায়গায় শুয়ে আছে। দেখছিস দেবাশিস, আমার কি অবস্থা? এই রাস্তায় আমি ঘুমিয়ে আছি গাছের নিচে। এই বউকে খুন করে আমি মনে হয় শেষ। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে। তুই তো সবই জানিস কি করেছি। আমার এই জেদ কি যে করলাম, তা তো আপনাকে আমি তখনই বলেছি যে আপনি কি ধরনের ভুল কাজ করছেন। ম্যাডাম তো খুব ভালো লোক ছিল। যাই হোক, লোকজন অনেকে দেখে ফেলছে আপনি এখানে শুয়ে আছেন। চলেন চলেন, বাড়ির দিকে চলেন। আপনাকে বাড়ি দিয়ে আমার কিছু কাজ আছে, মাঠে যেতে হবে। চলেন বাবু। তারপরে রাঘবচন্দ্রকে নিয়ে দেবাশিস রাঘবচন্দ্রের বাড়ির দিকে চলে যায়। ওই রাতের ঘটনার পরে দেবাশিস রাঘবচন্দ্রের সাথেই সবসময় থাকে। তবে আজকে মদ খাওয়ার পর বাসার কাছে এগিয়ে দিয়ে যায়। রাঘব বাবু, এই মাঠ পর্যন্ত আগাই দিয়ে গেলাম। বাসায় সোজা চলে যান, এদিক সেদিক আর যাবেন না। সোজা পথে চলে গেলেই আপনার বাসা। আবার আগের দিনের মতো ভুল কইরেন না। কী রে, তুই কি আমাকে মাতাল মনে করছিস? আমি কি প্রতিদিন মাতাল হয়ে যাই? আমি দুই একদিন মদ খেলে তো মাথায় চেঞ্জ থাকে না, তো বেশি খেলে আর কি। তাই বলে কি প্রতিদিন? এই বলে রাঘবচন্দ্র তার বাড়ির রাস্তার দিকে হাঁটতে শুরু করে। কিন্তু এই বাড়ির রাস্তাটা যে ভুল পথে চলে এসেছে সেটা সে বুঝতে পারে না। পরিশেষে সে জঙ্গলের রাস্তার দিকে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে তার বউয়ের কবরস্থানের দিকেই যাচ্ছে। পরিশেষে কবরস্থানের সামনেই কবরের কাছে চলে আসে। কিন্তু সে বুঝতে পারতেছে না যে এই কবরের কাছে কিভাবে এলো। পরবর্তীতে যা হলো, এই জঙ্গলের ভিতর এই কবরস্থান, এই কবরের কাছে আমি কিভাবে এলাম? ভুল করে আবার ওই পথে এসে পেরেছি। একটু ডোজ বেশি হলেই এদিক সেদিক চলে যায়।
কি একটা অবস্থা না! হায় রে, যাই, চলে যাই বাড়ির দিকে। বাড়ির কথা যাওয়ার কথা বলতে বলতেই সামনে তাকিয়ে দেখে একজন কালো ড্রেস পরা এবং মুখ থেকে রক্ত পড়ছে এক মেয়ে। এই এই এই, আপনি আবার কে? আমার সামনে থেকে সরে যান। আপনার কি ভয়ঙ্কর চেহারা! আমি বাড়ির দিকে যাব, বাড়ির দিকে যাব। এখানে আমি ভুল করে চলে এসেছি। সরে যান, আমার সামনে থেকে সরে যান বলছি। আমি আমি তোর বউয়ের আত্মা, মনে আছে? কিছু মাস আগে আমাকে তুই খুন করেছিস। আমি কিন্তু তোর সব কথা মেনে চলেছি, কিন্তু তুই কি করলি? আমাকে মেরে দিলি। আজকে আর তোর কোনো রেহাই নেই, তোর খুন আমার হাতে হবে। মর মাতাল বদমাইশ, মর! তারপরে দেবাশিস চন্দ্রের কবর এবং দেবাশিসের বউয়ের কবর একই জায়গায় দেয়া হয়।